কি করব? সারাটা বছর কিভাবে কাটাবো আমি? এবছর তো অনেকগুলো টাকা খরচ করে পুকুরে চিংড়ি মাছের চাষ করেছিলাম। এবার তাহলে জাল ফেলে দেখি মাছগুলো কেমন বড় হয়েছে। এই বলে রতন পুকুরে জাল ফেলে, কিন্তু জালে একটা চিংড়ি মাছও ওঠে না। এটা কি হলো? এতগুলো চিংড়ি মাছ পুকুরে ফেললাম, অথচ এখন একটা মাছ উঠছে না। তার মানে কি প্রতিবারের মতো এবারও আমার পুকুরের সব মাছ কেউ মেরে নিয়ে গেছে? আমার সব টাকা একেবারে জলে চলে গেল। হায় হায় রে, এ কেমন ভাগ্য আমার, এ কেমন ভাগ্য আমার। রতনের পুকুরের পাশেই আরেকটা পুকুর ছিল মোহনের। মোহন সেখানে তার স্ত্রী মালতীকে নিয়ে চিংড়ি মাছ ধরে। বুঝলে মালতী, যে টাকায় চিংড়ি মাছগুলো ফেলেছি মনে হচ্ছে মাছগুলো বিক্রি করে তার কয়েক গুণ বেশি টাকা পাওয়া যাবে গো। তা যা বলেছ, মাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। যাক, তুমি যা পরিশ্রম করেছো তাতে বেশ ভালোই হয়েছে। ভাবছি আজকে বিকেলে কিছু মাছ বাজারে বিক্রি করে আসব, হাতে তেমন টাকা পয়সা নেই। হ্যাঁ, তাই করো। এই সুযোগে দেখা যাবে বাজারে মাছের দাম কেমন কি হয়। মোহনের জাল ভর্তি হয়ে মাছ ওঠা আর তাদের এই কথাবার্তা দূর থেকে শুনতে পায় রতন। আমার পুকুরের সব চিংড়ি মাছ মরে গেল, আর দেখো এই মোহনের পুকুরে জাল ফেলতেই একেবারে জাল ভর্তি চিংড়ি মাছ ওঠে। না, এই ক্ষতি নিয়ে আর বসে থাকা যায় না, কিছু একটা করতেই হবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। বলতে গেলে গ্রামের সবাই তাদের পুকুরে চিংড়ি মাছের চাষ করে আর তা বিক্রি করে সংসার চালায়। এমনই এক সন্ধ্যাবেলা নিখিল চিংড়ি মাছ বিক্রি করে বাড়ির দিকে ফিরছিল। রতনের বাড়ির সামনে থেকে আসার সময় একটা দৃশ্য দেখে তার চোখ আটকে যায়। আমি কি দেখছি? রতনের ঘর থেকে সাদা কাপড় জড়িয়ে ওটা কি বের হয়ে গেল? ভূত! ভূত! কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও! কি হলো নিখিল দাদা, এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হলো? আরে আরে রতন, তোমার ঘর থেকে সাদা কাপড় জড়িয়ে ওটা কি বের হয়ে গেল? কি সর্বনেশে কথা বলছো গো তুমি নিখিল দা? তার মানে তুমি ওকে দেখে ফেলেছো? হ্যাঁ, এই মাত্র তো আমার চোখের সামনে থেকে চলে গেল। কিন্তু কে ওটা? ও মেছো ভূত। তোমাকে যখন দেখা দিয়েছে তার মানে কাল সকালের ভেতরে তোমার পুকুর থেকে চিংড়ি মাছ ওকে ধরে দিয়ে দিতে হবে, তা না হলে তোমার সর্বনাশ করে দেবে। এ আবার কেমন ভূত যাকে চিংড়ি মাছ ধরে দিতে হয়? না রে রতন, আমি এতগুলো টাকা খরচ করে পুকুরে চিংড়ি মাছ চাষ করেছি, ওখান থেকে আমি কোনো চিংড়ি মাছ দিতে পারবো না। এই বলে নিখিল ঝটপট ওখান থেকে উঠে পড়ে আর বাড়ির দিকে চলে যায়। কিন্তু রতন কটমট করে তাকিয়ে থাকে নিখিলের দিকে। আমার কথা বিশ্বাস করলে না তো? এবারে দেখো তাহলে মেছো ভূত তোমার কি হাল করে। পরদিন সকাল হতেই নিখিলের বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। তার কান্না শুনে গ্রামের অনেক লোক তার বাড়িতে জড়ো হয়ে যায়। আমার যে সব কিছু শেষ হয়ে গেল, এখন আমি কোথায় যাব, কি করব? সারাটা বছর কিভাবে কাটাবো আমি? গত রাতে আমি তোমাকে বারবার করে বলেছিলাম, মেছো ভূত যখন তোমাকে দেখা দিয়েছে তখন ওকে তুমি কিছু চিংড়ি মাছ দিয়ে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমি তখন তোমার কথা বিশ্বাস করিনি। বিশ্বাস না করেই সবচেয়ে বড় ভুল করেছি রতন। শুনলে তো গ্রামের সব মানুষ, শুনলে তো গ্রামের সবাই, মেছো ভূত যাকে দেখা দেবে
সে তার পুকুর থেকে কিছু চিংড়ি মাছ ওকে দেবে, তা না হলে ওই মেছো ভূত সবার এমন সর্বনাশ করে ফেলবে। হ্যাঁ, রতন তো ঠিক কথাই বলেছে। সত্যি যদি নিখিল ওর কথা শুনতো তাহলে তো আর আজকে এই দিনটা দেখতে হতো না, তাই না? আমি তো ঠিক করেই নিয়েছি, মেচোভূতের সাথে দেখা হলেই আমি সাথে সাথে পুকুরের অর্ধেক চিংড়ি মাছ দিয়ে দেব। হ্যাঁ, তার বলতে বেঁচে থাকলে এমন চিংড়ি মাছের চাষ অনেক করতে পারবো। আমিও তো তাই বলি, মেচোভূতকে খুশি করতে পারলে পুকুরের চিংড়ি মাছগুলো ভালো থাকবে। তোমরা তাহলে বিষয়টা বুঝতে পেরেছো। আমি আবার সবাইকে বলে যাচ্ছি, মেছো ভূত যদি কাউকে দেখা দেয় তবে ভুলেও নিখিলের দাদার মতো কাজ করো না। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি নামে, আর এই বৃষ্টির ভেতর সেই সাদা কাপড় গায়ে জড়ানো আজব মেছো ভূত রতনের বাড়ির দিকে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পরেই মাথায় একটা ঝুড়ি নিয়ে মেছো ভূত বের হয়ে যায়। এ কি গো নিয়তি, সকাল সকাল মাথায় ঝুড়ি নিয়ে কোথায় চললে? আর বলো না গো দিদি, ঝুড়িতে চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতে যাচ্ছি। কেন কেন, হঠাৎ চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতে যাচ্ছ কেন? কেন তুমি জানো না, রতনের বাড়িতে একটা মেছো ভূত থাকে। ওই মেছো ভূত যাকে দেখা দেয় তাকেই চিংড়ি মাছ দিতে হয়, না দিলে ওই রাতেই মেছো ভূত তার পুকুরের সমস্ত চিংড়ি ফাঁকা করে দেয়। কি বলছো তুমি এসব? এর কিছুই তো আমি জানতাম না। তাহলেই বোঝো, তোমাদেরও তো চিংড়ি মাছের পুকুর আছে। তোমাদেরকে যদি মেছো দেখা দিত আর তোমরা যদি ওকে চিংড়ি মাছ না দিতে তাহলে তো সর্বনাশ হয়ে যেত। এখন আমি বলে গেলাম বলে তোমরা ওই মেছো ভূতকে চিংড়ি মাছ দিতে পারবে। সবই তো বুঝলাম, কিন্তু তোমরা মেছো ভূতকে চিংড়ি মাছ দেওয়ার জন্য রতনের বাড়িতে যাচ্ছ কেন? ওই মেছো ভূত কি সব সময় রতনের বাড়িতেই ঢুকে থাকে নাকি? হ্যাঁ গো দিদি, ওই মেছো ভূতকে সব সময় রতনের বাড়ির আশপাশেই দেখা যায়। তাই তো চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতেই যাচ্ছি। আমি একটু আগে যাই, ঘরের মানুষটা আরো এক ঝুড়ি নিয়ে কিছুক্ষণ পর আসছে। এরপর আর একটা কথাও না বলে নিয়তি ব্যস্ত পায়ে হেঁটে ওখান থেকে চলে যায়। মালতী বাড়িতে ফিরে এসে মোহনকে সব কথা খুলে বলে। কি বলছো এসব? শেষ পর্যন্ত তুমি আর গ্রামের সবাই ওই মেছো ভূতকে চিংড়ি মাছ দিতে উঠে পড়ে লেগেছো? তা না হলে আমি আর বলছি কেন? নিয়তিকে দেখলাম নিজে মাথায় করে ঝুড়ি ভর্তি চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়ির দিকে যাচ্ছে। এত জায়গা থাকতে মেছো ভূত কেন রতনের বাড়িতে আশ্রয় নেবে? নিশ্চয় এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে যে আমরা কেউ জানি না। তুমি একটু খুঁজে বের করো না, কি হচ্ছে এসব? এমন চলতে থাকলে তো গ্রামের সব পুকুর একেবারে চিংড়ি শূন্য হয়ে পড়বে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মোহন তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে একা একা বলে, একবার জমিদার বাবুর বাড়িতে গিয়ে এই বিষয়ে আলোচনা করে দেখি উনি কি বলেন। এমন বিপদ দেখা গেছে যে মেছো ভূতকে চিংড়ি মাছ দিলেও বিপদ আর না দিলেও বিপদ। এই কি গো, তোমরা এই অসময় পুকুর থেকে মাছ ধরছো কেন? আর বলো না মোহন দাদা, গত রাতে মেঝোভূতের সাথে আমার দেখা হয়েছে জানো। দেখা হয়েছে তো কি হয়েছে, অবধি তোমাদের পুকুর থেকে মাছ ধরতে হবে? হ্যাঁ, মাছ না ধরলে গোটা পুকুর যে একেবারে খালি করে দেবে। একেবারে খালি হয়ে যাওয়ার থেকে বরং অর্ধেক মাছ ওকে দিয়ে আসি না। তোমরা কাজগুলো একদমই ভুল করছো।
ওই মেছভূতকে বাঁচ দেওয়াটা একদমই ঠিক হচ্ছে না। কই রে, তাড়াতাড়ি মাছ ধরতে শুরু কর। এই মোহনদাদের কথা শুনিস না, তাহলে কিন্তু গোটা পুকুরের মাছই হারাতে হবে। গ্রামের সবার মতো এদের মাথায়ও মেছভূতের ভয় ঢুকে গেছে। আমি যতই বলি না কেন, ওরা আবার কথা মানবে না। আমি বরং শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি জমিদার বাড়ির দিকে যাই। যা বলার ওনাকেই বলবো, তারপর দেখে উনি কি করেন। মোহন জমিদার বাবুর বাড়িতে এসে তাকে সব কথা খুলে বলে। হ্যাঁ, এই মেছভূতের কথা যে আমি একদম শুনিনি তা কিন্তু না, আমার কানেও কয়েকবার এসেছে কথা। জমিদার বাবু, ওই মেছভূতের ভয়ে গ্রাম থেকে তো চিংড়ি মাছের চাষ একেবারেই উঠে যাবে মনে হচ্ছে। তুমি একটা কাজ করো মোহন, আমি আবার চাকর বিশুকে তোমার সাথে পাঠিয়ে দিচ্ছি। আজকে রাতে তুমি ওই মেছভূতের পিছু নাও, যে করেই হোক। তুমি এটা দেখবে যে এতগুলো চিংড়ি মাছ নিয়ে কি করে কে, কোথায় যায়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি আজকে রাতেই ওর পিছু নেব, আর বিশু আমার সাথে থাকবে। সেদিন রাতের বেলা রতনের বাড়ির বাইরে ঝোপের আড়ালে মোহন আর বিশু ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকে। ঠিক এই সময় ওরা দেখতে পায় নিখিল একটা ঝুড়ি ভর্তি করে চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতে ঢোকে। ওরা কান খাড়া করে ভেতরের কথাবার্তা শোনার চেষ্টা করে। এ কি নিখিল দাদা, তুমি হঠাৎ আমার বাড়িতে? রতন, ওই মেছভূত আমার একটা পুকুরের গোটা চিংড়ি মাছ তো শেষ করেই দিয়েছে, তাই আমি আমার বাকি পুকুরটা থেকে কিছু চিংড়ি মাছ তুলে নিয়ে এলাম। এটা তুমি বেশ বুদ্ধিমানের মতো কাজ করেছো। এই কাজে মেছভূত অনেক খুশি হবে, সে তোমার পুকুরে হাতও দেবে না। তাহলে আমি মাছগুলো তোমার বাড়িতে রেখে গেলাম, মেছভূত তার সময় মতো নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাহলে যাও। রতনের কথা শুনে নিখিল তার ঝুড়ি ভর্তি চিংড়ি মাছ ওখানে রেখে বাড়িতে চলে যায়। ঝোপের আড়াল থেকে বিশু আর মোহন বের হতে যাবে, ঠিক তখনই তারা দেখতে পায় একটা সাদা কাপড় জড়ানো কেউ এসে রতনের বাড়িতে ঢুকে পড়ছে। আমাদের এখনই এখান থেকে বের হওয়া চলবে না, আমাদের এই ঝোপের আড়ালে বসে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে এবং শুনতে হবে যে ওই মেছভূত রতনের বাড়িতে বসে কি করে। হ দাদা, আমরা এখনই লুকায় বসে থাকবো এই জায়গায়। আজকে এর একটা হ্যাস্ত ন্যাস্ত করতেই হইব দাদা। চলে এসেছো, দেখো দেখো, তোমার আসার আগেই এক ঝুড়ি চিংড়ি মাছ হাজির হয়ে গেছে। সত্যি এমন একটা বুদ্ধি করেছো না রতনদা, এই কদিনে চিংড়ি মাছ বিক্রি করাই তো একেবারে পকেট গরম হয়ে উঠেছে গো। আরে খেলা তো কেবল শুরু, এরপরে আরো কত নতুন খেলা বাকি আছে। তার মানে তুমি গ্রামের মানুষদের আরো বানরের মতো নাচে নাচাবে? নাচের আর কি দেখলি রে, নাচ তো কেবল শুরু রে। এই গ্রামে কিভাবে মানুষ চিংড়ি চাষ করতে পারে এটা আমি দেখে নেব রে। জানো, আমাদের গ্রামের চিংড়ি মাছগুলো দূরের গ্রামে নিয়ে গেলে কত ভালো দাম পাচ্ছি। এমন টাটকা তাজা চিংড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে সবাই বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এটাই তো চাই রে, বেশ কিছু টাকা জমানো হয়ে গেলে আমরা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাব। দাও এবার তাড়াতাড়ি মাছগুলো নিয়ে চলে যাই, দাও দাও, তা না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। রতন ওই মেছভূতরূপী লোকটার মাথায় ঝুড়িটাকে তুলে দেয়। মেছভূত ঝুড়িটাকে নিয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু ঝোপের আড়ালে বসে মোহন আর বিশু সবকিছু দেখতে ও শুনতে পায়। দাদা, এখন কি হইব? আমরা তো মেছভূতটারে না ধইরা ছাইরা দিলাম। আরে এত দুশ্চিন্তার কিছু নেই, ওই মেছভূত নিজে থেকে এসে ধরা দেবে। কাঠ ডাললে যেমন মাথা আসে,
ঠিক তেমনই এই রতনকে ধরলে ওই মেছো ভূতকেও পাওয়া যাবে। তাইলে এখন আমরা কি করুম? আপাতত আমরা বাড়িতে ফিরে যাব, তারপর যা করার কাল করব। এরপর সকাল থেকে মোহন বাড়িতে বসেছিল। বিকাল বেলা সে স্ত্রী মালতীকে বলল, কই গো মালতী, তোমার বানানো হলো? এই তো হয়ে গেছে, আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, সন্ধ্যা যে হতে চললো। তুমি এমন বুদ্ধি করেছো, জানি না আজকে রতনের কপালে কি আছে। এতদিন রতন গ্রামের মানুষকে ঠকিয়েছে, আজকে রতনকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়েছে গো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের হয়ে পড়ি। হ্যাঁ, যাও। ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। রতন তার ঘরে বসে আছে। প্রতিদিন তো এই সময়ে মেছোভূত চলে আসে, কিন্তু আজকে এত দেরি করছে কেন? পথে আবার কোনো বিপদ হলো না তো? তুমি তো আমার জন্যই অপেক্ষা করছিলে, তাই না? এ এ কি হঠাৎ করে তুই ভূতের কণ্ঠে কথা বলছিস কেন? আমার সাথে কি মশকরা করছিস? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? আমি তো ভূতই। আমি ভূতের কণ্ঠে কথা বলবো না কার কণ্ঠে কথা বলবো? মানে? আমি হলাম আসল মেছো ভূত। তুই তো এতদিন নকল মেছো ভূতকে চিংড়ি মাছ খাইয়ে এসেছিস, এবার আমাকে খাওয়া। কিন্তু আমার কাছে তো কোনো চিংড়ি মাছ নেই, আমি এখন কি করে দেব? এতদিন গ্রামের এতগুলো মানুষের কাছ থেকে মিথ্যা বলে চিংড়ি মাছ চুরি করেছিস, আর এখন বলছিস চিংড়ি মাছ নেই। আমার সাথে মিথ্যা বলছিস। সত্যি বলছি, আমি গ্রামের মানুষদের কাছ থেকে চিংড়ি মাছগুলো এনে তা ওই নকল মেছোভূতকে দিয়ে বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে কোনো চিংড়ি মাছ নেই। তাহলে তো এখন আমি তোর ঘাড় মটকাবো। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ক্ষমা করে দাও, আমার বড় ভুল হয়ে গেছে। মেছোভূতকে নিয়ে এমন মশকরা করা আমার একদমই ঠিক হয়নি। এখনই আমার সাথে বাইরে আয়, তা না হলে তোকে শেষ করে ফেলবো। বাইরে আসতেই দেখতে পায় জমিদার বাবু তার গ্রামের অনেক লোক তার বাড়ির সামনে জড়ো হয়ে আছে, আর দুজন মিলে ধরে আছে রতনের সাজানো সেই নকল মেছোভূতকে। তোর আর কোনো পালানোর জায়গা নেই রে রতন, তুই নিজের মুখেই সবকিছু শেয়ার করে ফেলেছিস, এবার তোকে শাস্তি পেতেই হবে। জমিদার বাবু, আমাকে এই মেছোভূতের হাত থেকে বাঁচান, তারপর আমি সব শাস্তি মাথা পেতে নেব। কে মেছোভূত? মোহন? এ কি মোহন দাদা, তুমি? হ্যাঁ, তোমার এই মিথ্যা কাণ্ড ধরতে আমাকে এইটুকু করতেই হলো। জমিদার বাবু, এবার যা করার আপনারই করতে হবে। জমিদার বাবু, আমার বড় ভুল হয়ে গেছে, আমি এমন কাজ আর কোনোদিন করব না। আসলে সবার পুকুরে ভালো চিংড়ি মাছের চাষ হয়, অথচ আমি প্রতিবারই ব্যর্থ হই। এতে সবার প্রতি আমার ভীষণ রাগ হয়, আর সেই থেকে আমি এই খারাপ বুদ্ধিটা করেছিলাম। এই বছর শেষে গ্রামের যত মানুষ নতুন করে চিংড়ি চাষ শুরু করবে, সবার সব খরচ তোমরা দুজন বহন করবে। এটাই হলো তোমাদের শাস্তি। অগত্যা জমিদারের শাস্তি রতন আর ওই নকল মেছোভূত মেনে নিল।